নিষ্পাপ ফুলেদের জন্য কাঁদছে সারা দেশ। মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের করুণ পরিণতিতে হতবিহ্বল সবাই। মাঠে মতন ল্যান্ড করতে নিছিল, কিন্তু কোনোভাবে পারেনি দেখে উনি বিল্ডিং এর উপরে ঠাস করে পড়ে একদম বিল্ডিং সহ নিচে পড়ে গেছে। ছুটির সময় হবে, কিছু বাচ্চা গেটের সামনে ছিল, তারা জানতোই না, চোখের পলকে হয়ে গেছে। এখানে প্রায় 9 জন এই মুহূর্তে আইসিইউতে ভেন্টিলেট করা অবস্থায় আছে এবং আরো অনেক ভেন্টিলেটর এখানে এবং ঢাকা মেডিকেল কলেজে তাদের প্রয়োজন হলে সেগুলো প্রস্তুত করা আছে। বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর কয়েকটি হাসপাতালে হৃদয় বিদারক পরিস্থিতি। আহতদের বাঁচাতে প্রাণপণ চেষ্টা চিকিৎসক স্বেচ্ছাসেবীদের। আহতদের খোঁজ নিতে হাসপাতালে সরকারের নীতি নির্ধারক সহ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিড়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি। শোকে স্তব্ধ পুরো বাংলাদেশ। পুড়ে গেছে এই শহরের ফুল। এমন বাংলাদেশ কেউ কখনো চায়নি, ভাবেওনি। স্কুলের রুটিন শেষে ছুটির জন্য প্রস্তুত হচ্ছিল কোমলমতি শিক্ষার্থীরা। মুহূর্তেই সব তছনছ। দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। এতে কতজনের প্রাণ গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইএসপিআর এর পক্ষ থেকে পর্যন্ত 20 জন নিহত হওয়ার খবর জানানো হয়েছে। আহত 171 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বার্ন ইনস্টিটিউট সহ উত্তরার কয়েকটি হাসপাতালে। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ছুটি হওয়ার আগ মুহূর্তে ক্লাসরুমের স্বাভাবিক কোলাহল, কিন্তু আচমকাই আকাশ থেকে নেমে আসে বিভীষিকা। প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে স্কুলের ভেতর। বিকট শব্দ আর মুহূর্তের আগুনে পুড়ে ছাই হয়ে যায় চারপাশ। আগুনে ঝলসে যায় কোমলমতি বহু শিক্ষার্থী। দুপুর 1:06 দিকে উড্ডয়ন করে বিমান বাহিনীর F-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমানটি চালাচ্ছিলেন বাফা 76 ব্যাচের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। 13 মিনিটের মতো আকাশে ওড়ার পর হঠাৎই নিয়ন্ত্রণ হারায়, বিধ্বস্ত হয়ে পড়ে মাইলস্টোনের হায়দার আলী বিল্ডিংয়ে। আমরা উপরে করতেছি, মানে এখন ঠাস করে শব্দ আসছে, পরে আমরা আসার পরে দেখি যে এই অবস্থা। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির কিছুক্ষণ আহত অবস্থায় থাকলেও পরে মারা যান তিনি। স্থানীয়রা জানায়, বিকট শব্দ শুনে দৌড়ে আসে অনেকে। তখন ক্যাম্পাস জুড়ে ছিল ধোঁয়া, আতঙ্ক আর কান্নার রোল। আমার সন্তান তো স্কুলে, তখন আমি তো জানি না এই বিল্ডিং এ পড়ছে। তখন আমার ওয়াইফকে বললাম তুমি যাও, তো আমি নামাজে দাঁড়াইছি। এই মুহূর্তে আমার ওয়াইফ ফোন দিচ্ছে, আমি তো ধরতে পারিনি ফোন। তারপরে আমি নামাজ ফরজ শেষ করছি। আমার ওয়াইফ কাঁদতে কাঁদতে ফোন দিতেছে যে আনাবা, আমার মেয়ের নাম হচ্ছে আনাবা যে বিল্ডিং এ ক্লাস, ওই হায়দার আলী ভবন, ওইখানে নাকি প্লেন পড়ছে। আমি তো তখন দৌড়। দুর্ঘটনার পরই আশপাশের এলাকায় তৈরি হয় হৃদয় বিদারক পরিস্থিতির। পোড়া শরীরে আহত অনেকেই বের হয়ে আসে, আর অনেকেই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত হয়েছে প্রায় 200, অধিকাংশই শিক্ষার্থী। আছেন শিক্ষক, অভিভাবকও। যে যেভাবে পেরেছেন আহতদের পাঠিয়েছেন আশপাশের হাসপাতালে। ডক্টর বলেছে সাইন লাগবে, ওর গার্ডিয়ানকে কল দেওয়ার পরে ওর গার্ডিয়ান বলল যে আমাকেই সাইন দিয়ে দিতে। এখন আইসিইউতে আছে, বলেছে যে আরো 1-2 ঘন্টা পরে টাইম লাগবে, তখন যেতে বলেছে। আমার হাতে যে ছিল তার 95% তো পড়া গেছে, আর আমার সাথে আমার একটা ভাগ্নি আসছিল, ওর 20% পড়ছে, আর আরেকজনকে, 2জনকে আশঙ্কাজনকভাবে আইসিইউতে রাখছে। উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস, সেনা, নৌ, বিজিবি ও পুলিশ সদস্যরা ছিলেন। স্বেচ্ছাসেবকরাও পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন ফায়ার সার্ভিসের ডিজি। ঘটনাস্থলে গেছেন সরকারি কর্মকর্তারাও। এইরকম মৃত্যু এবং আহত, এবং এর মধ্যে একটা বড় অংশ আমরা যেভাবে বলছি এটা ইনহেলেশন ইনজুরি হয়েছে তাদের, অতএব সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না। এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে, তাদের ঝুঁকির মাত্রাটা কত। এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাপ্রধান। এ সময় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা। আর আইএসপিআর জানায় ঘটনা তদন্ত করবে বিমান বাহিনী। আমরা অবশ্যই এটা দ্রুততার সাথে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সন্ধ্যার পর ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম সমাপ্ত করে ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টরা। ক্ষণিকের মধ্যে যে দুর্ঘটনা ঘটল শিক্ষার্থীদের সাথে, তাতে স্তম্ভিত পুরো বাংলাদেশ। সবুজ সেই শিক্ষার্থীরা হয়তো আর ফিরবেন না এই সবুজ ক্যাম্পাসে, কিন্তু প্রশ্ন রেখে গেছেন অনেক। সেই প্রশ্ন হচ্ছে সিস্টেমের বিরুদ্ধে, বাংলাদেশের যেই কার্যক্রম রয়েছে সেইগুলোর বিরুদ্ধে। অর্থাৎ স্বাভাবিকভাবে মৃত্যুর যে গ্যারান্টি, সেটি আসলে কখন কবে কে নিশ্চিত করবে? আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আপনি তো দীর্ঘ সময় দুর্ঘটনাস্থলে আছেন, উদ্ধার তৎপরতা দেখার পাশাপাশি অনেকের সাথে কথাও বলেছেন। পুরো ঘটনা সম্পর্কে সবশেষ কি জানতে পারলেন? আর নতুন করে কোনো অভিভাবক, আত্মীয় স্বজন বা কোনো শিশুর সঙ্গে শিশু কোনো খোঁজ পেয়েছেন কিনা জানাবেন আমাদের। নাবিলা, আজকে এই মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় এর মধ্যে যারা মারা গেছেন তাদের অনেকের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে, কিন্তু যাদের নিখোঁজ রয়েছে, যারা এখন পর্যন্ত সন্তানদের খোঁজ পাননি, এরকম বেশ কয়েকজনকে কিন্তু আমরা পেয়েছি, যাদের অভিভাবকরাই কিন্তু এসছেন। এর মধ্যে তারা খোঁজ করছিলেন এই কলেজ ক্যাম্পাসে এসে, তাদের সন্তানদের জন্য তারা হাসপাতালে গিয়েছেন, তারা পাশাপাশি আরও বেশ কয়েকটি জায়গায় গিয়েছেন। একজন বিমান বাহিনীর সদস্য এসছেন, আপনি কিছু বলবেন আমাদেরকে? আমরা লাইভে আছি, আমরা একটু দেখাতে চাই। এখানে এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা সবই বন্ধ আছে এবং সব কিছু শেষ হয়ে গেছে। ওনারা আমাদেরকে একটু বাধা দিচ্ছেন, আমরা একটু সরে যেতে চাই। ঠিক আছে, ওনারা যদি আমাদেরকে কাজ করতে না দেন, ঠিক আছে, আমরা কাজ করব না, কিন্তু হচ্ছে আমরা জনগণকে একটু তথ্যও জানাতে চাই যে এখন পর্যন্ত এখানে আর কোনো মরদেহ এখন পর্যন্ত এখানে নেই। সেটি উদ্ধারকারী দলের পক্ষ থেকে তারা নিশ্চিত করেছেন এবং বিধ্বস্ত যে বিমানটি ছিল সেই বিমানটির ভগ্নাশেষ এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি এখানে আরও যে অংশগুলো ছিল সেগুলো সবই উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং জায়গাটি একটি ক্রাইম সিন ঘোষণা করে সেটি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং এখানে বিমান বাহিনীর সদস্য সহ পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন এবং তারা ভেতরে কাউকে প্রবেশ করতেও দিচ্ছেন না। স্থানীয়দের সঙ্গে আমরা ওই মূল ফটকে দেখছি, স্থানীয়দের সঙ্গে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। আমরা বিকেলে এক দফা উত্তেজনার দেখেছিলাম যে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এখানে শিক্ষার্থীদের একটি উত্তেজনা তৈরি হয়েছিল এবং সেটি পরবর্তীতে স্থিমিত করা হয় এবং এখন পর্যন্ত এখানে যেটি আমরা দেখছি যে উদ্ধার কাজ শেষ এবং আহতদের চিকিৎসার জন্য তারা এখন পদক্ষেপ নিচ্ছেন। নাবিলা, ভয়াবহ বিমান দুর্ঘটনা, এমন পরিস্থিতি কেউ কল্পনাও করতে পারেনি। কিছু বুঝে ওঠার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় কোমলমতি শিশুসহ অনেককে। দুর্ঘটনার পর ছুটে যান অভিভাবক স্বজনরা। কোন মা বাবার বুক খালি হয়ে গেল তা বোঝার উপায় ছিল না। কেউ স্কুলে, কেউ সড়কে, আবার কেউ হাসপাতালে ছুটেছেন প্রিয়জনের খোঁজে। স্কুল ছুটির পর বাচ্চাগুলো হয়তো বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল, কেউ বা শৈশবের আনন্দে সহপাঠীর সাথে ব্যস্ত ছিল খেলাধুলা কিংবা হৈহুল্লোড়ে। কিন্তু কিচিরমিচির শব্দ ছাপিয়ে বিকট শব্দে বিদ্যুৎ গতিতে তাদের উপর আছড়ে পড়ে আস্ত একটি বিমান। বাচ্চাদের কোলাহল ছাপিয়ে তখন অ্যাম্বুলেন্সের সাইরেন, স্বেচ্ছাসেবকদের সড়ক নির্বিঘ্ন রাখার চেষ্টা। গোটা শহরের মানুষ যেন হুমড়ে খেয়ে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুলের সড়কে। কোচিং সেন্টারও এখানে আমরা দেয়াল ভাঙছি, জানালা ভাঙা, ওইটার ভিতরে অনেক বাচ্চারা ছিল যারা আগুনের ভয়ে কান্নির ভিতরে চলেছিল। আর টেবিলের নিচে যে যেমনে পারছে ওইখান থেকে সেনাবাহিনীর মাধ্যমে সব লাশ বের করা হয়েছে। ছুটি হয় একটাই, প্লেন ক্র্যাশ হয়েছে 1:10 বা 15-এর দিকে। একদিকে অ্যাম্বুলেন্সের পর অ্যাম্বুলেন্স ছুটে চলেছে বিভিন্ন হাসপাতালে। পুলিশ, এপিবিএন, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, আনসার, বিএনসিসির পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পুরো কাজ নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ চেষ্টা করতে থাকেন। যত দ্রুত সম্ভব ওইখানে কাজ করে আমরা লাস্ট নিয়ে বেরোছি। আমরা অনেকেই নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে। যারা আহত হয়েছে ওদের একদম গায়ের চামড়া একদম বুইরা গেছে, একদম হয়ে গেছে। পরে এই দিক দিয়ে অ্যাম্বুলেন্স চাই না, অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সবাই একদম রাস্তা ফাঁকা করে তারপরে নিয়ে গেছি। প্রথম যে দুইটা ছিল, এই আপনার সিঁড়ির যে পাশের রুম দুইটা ছিল, এই রুম দুইটাতে অনেকজন নিহত হয়েছে।
এখন ভিতরে যোগাযোগ করা যাচ্ছে না, এখানে তো আপনার জ্যাম করে দিয়েছেন নেটওয়ার্ক, তাই ভিতরে যোগাযোগ করা যাচ্ছে না। আমার বাচ্চা, আমার মেয়ে কথা হয়েছে, কোন ক্লাসে পড়ছে, এখন কোন কারো মধ্যে বলতেছে 9 সুস্থ আছে। হাজারো মানুষের ভিড়ে অনেক অভিভাবক এসেছেন তার সন্তানের খোঁজে। এমন হুড়োহুড়ির মধ্যে ভিড় ঠেলে অনেক অভিভাবক সামনেও আসতে পারছিলেন না। কেউ কেউ গেটের কাছাকাছি আসতে পারলেও ভেতরে যেতে পারছিলেন না। আমার ফ্রেন্ডের বোন, তার নাম মরিয়ম, সে মাইলস্টোনে ক্লাস 3-তে পড়ে, সে এখন পর্যন্ত মিসিং। আমরা জানতে চাচ্ছি সে কোন হসপিটাল আছে বা কোথায় আছে, একটু প্লিজ যদি কেউ জানেন তাহলে 01705728914 নাম্বার প্লিজ কল দিয়ে জানানোর চেষ্টা করেন ভাই। ক্লাস 3-তে পড়ে, তার নাম হচ্ছে নিধি, আর ও হচ্ছে ক্লাস 3-তে পড়ে, যেখানে বিমান পড়ছে ঠিক ওখানেই নাকি ওর ক্লাস চলতেছিল। তো আমরা সব দৌড়াদৌড়ি করে এখন সব জায়গায় গেছি, আমরা কোথাও ওকে খুঁজে পাচ্ছি না। প্রিয় সন্তানের খোঁজে অনেকেই ছোটেন হাসপাতাল থেকে হাসপাতালে। কেউ আহত অবস্থায় পেয়েছেন সন্তানকে, আবার কেউ পাননি আদরের মানিকের খোঁজ। ফোন দিছি তো, ফোন দিছে জানলাম যে আবুল ভাইয়ের মেয়েটাকে পাইতেছে না, এখন হাসপাতালে ঘুরতেছে। উদ্ধার কাজ শেষ হবার পরও নিখোঁজ সন্তানের খোঁজে শেষ হয় না অপেক্ষার পালা। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। আর গুরুতর অগ্নিদগ্ধ শতাধিক শিশু এখনও কাতরাচ্ছে বার্ন ইনস্টিটিউট সহ কয়েকটি হাসপাতালে। জাতীয় বার্নে ভর্তি 44 জনের মধ্যে 25 জনের অবস্থা আশঙ্কাজনক। আহত শিশুর সংখ্যা 100-রও বেশি। দায়িত্বশীলরা জানিয়েছেন, পুড়ে যাওয়া শিশুদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও দাবি তাদের। বেলা 2:30, বার্ন ইনস্টিটিউট। একের পর এক আসছে অ্যাম্বুলেন্স। কোনোটিতেই রোগী একজন নয়, 2, 3, 4 জনও। প্রায় সবাই শিশু, মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। কারো বয়সী সম্ভবত 12-13 বছরের বেশি না। ফাইটার বিমান দুর্ঘটনায় ছড়িয়ে পড়া আগুনে পুড়েছে নিষ্পাপ এই শিশুরা। ছারখার হয়েছে বহু পরিবারের স্বপ্ন সাধনাও। ছুটির ঘন্টার অপেক্ষায় থাকা অনেকে বিদায়ও বলেছেন চিরতরে। যারা এখনো জীবনযুদ্ধে, তাদের চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে বাংলাদেশ। ঘটনাস্থল উত্তর আধুনিক হাসপাতাল, সিএমএইচ, বার্ন ইনস্টিটিউট। একসাথে এত পোড়া শিশু আগে কখনো দেখিনি আমরা। এক ছোট ভাই, ও এখানে বার্ন হয়েছে, পুড়ে গেছে। ওর বার্নের যে চিকিৎসাটা একটা এক্সট্রিম পর্যায়ে দেওয়ার মতো আসলে আমাদের সক্ষমতাটা একটু ক্ষীণ। মুহূর্তেই জরুরি চিকিৎসা, আইসিইউ, লাইফ সাপোর্ট, কারো কারো মৃত্যু। মা বাবা স্বজনের আর্তনাদ, বুক ফাটা কান্না। ছোট বাচ্চা বেশি। আমাদের ওটা প্রাইমারি সেকশন, স্কুল সেকশন ছিল, ওখানে কেজি 1 থেকে 5, 6 এইসব স্টুডেন্টস আছে। আমার হাতে যে ছিল তার 95% তো পড়া গেছে, আর আমার সাথে আমার একটা ভাগ্নি আসছিল, ওর 20% পড়ছে, আর আরেকজনকে, 2 জনকে আশঙ্কাজনকভাবে আইসিইউতে রাখছে। তারপর কত আয়োজন, আনুষ্ঠানিকতা। আসেন সরকারের নীতি নির্ধারক, রাজনীতিক, শক্তিধর কত মানুষ। পরিদর্শন, সমন্বয় আর প্রচেষ্টার কথা বলেন তারা বরাবরের মতোই। বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের ঘটনা, যেটাকে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে। সব বিশেষজ্ঞরা চেষ্টা করছে এবং ঢাকা মেডিকেল কলেজও আসলে এর পাশে আছে। এরপর থেকে ঢাকা মেডিকেল জয়েন করবে। চিকিৎসক, নার্স, ট্রলিম্যান থেকে পরিচ্ছন্নতা কর্মীরা যখন ভেতরে ব্যস্ত, তখন বাহিরে শত শত সাংবাদিক, পুলিশ আর উৎসুক জনতা। কারই বা কি করার আছে এখানে? সন্তান হারানো স্বজন কিংবা মুমূর্ষ পুত্র বা কন্যার মা বাবার কাছে পুরো পৃথিবীই তো আসলে অর্থহীন এখানে। তাই স্রষ্টার কাছে প্রার্থনা আর উপলব্ধি বড় ক্ষতি হয়ে গেল আমাদের। প্রধানত চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে দক্ষতা, এই প্রতিষ্ঠানের সামর্থ্য, দক্ষ চিকিৎসক, রক্ত, আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে। এখানে প্রায় 9 জন এই মুহূর্তে আইসিইউতে ভেন্টিলেট করা অবস্থায় আছে এবং আরো অনেক ভেন্টিলেটর এখানে এবং ঢাকা মেডিকেল কলেজে তাদের প্রয়োজন হলে সেগুলো প্রস্তুত করা আছে। রক্ত মূলত প্রয়োজন হবে আগামীকাল থেকে, এবং এই হাসপাতালে সাফিসিয়েন্ট যে সকল গ্রুপের যারা এখানে আহত হয়ে এসছেন তাদের জন্য প্রয়োজনীয় রক্ত আছে। নিহত আহতের সংখ্যা বাড়ছে, শঙ্কা বাড়বে আরো।
কিন্তু যার সন্তান চলে গেল তার তো পুরো পৃথিবীটাই অন্ধকার এখন। এমন পিতামাতা, স্বজন আর কেউ না হোক সেই প্রার্থনা কোটি মানুষের। আমার কলিজাতকে আল্লাহ এত বড় ছেল দিল। মাহফুজ বিশ্ব, যমুনা নিউজ, ঢাকা। সোহার সর্বশেষ ব্রিফিংটি হয়েছে রাত 8টা বাজে, 8টার কিছুক্ষণ পরেই, যেহেতু এটি আজকের দিনের প্রথম ব্রিফিং ছিল। এর পরবর্তী ব্রিফিং আগামীকাল সকাল 8টা বাজে করার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতি 8 ঘন্টা পরপর তারা ব্রিফিং এর মাধ্যমে হসপিটালে যে সকল আহতরা রয়েছেন তাদের বিষয়ে বিস্তারিত তারা সেখানে জানাবেন। আপনি জানেন যে আসলে আজকের যে মর্মান্তিক বিমান ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার কিন্তু অধিকাংশই বলা যায় বা ক্রিটিক্যাল যে সকল রোগী ছিল আহত ছিলেন তাদের কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটেই কিন্তু স্থানান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 44 জনের কিন্তু এখানে চিকিৎসা চলমান রয়েছে, যেটি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে 25 জনের আশঙ্কাজনক অবস্থা রয়েছে, অর্থাৎ তাদের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জোর দিয়ে কিছু বলতে পারছেন না। তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের চিকিৎসার জন্য। এর পাশাপাশি তিনি বলছেন যে সারা দেশে এখন পর্যন্ত ঢাকা শহরের 7টি হাসপাতালে টোটাল প্রায় 80 জনের উপরে তারা আহতর ভর্তির কথা নিশ্চিত করেছেন। যদিও আমরা অন্যান্য সূত্র থেকে যেমন আইএসপিআর কিংবা সরকারি অন্যান্য সূত্র জেনেছি যেটি প্রায় 1.5 শতাধিকেরও বেশি। তো এ বিষয়ে আমরা তাদের কাছে প্রশ্ন করেছি যে তথ্যের কেন এমন গ্যাপ থেকে যাচ্ছে। সেখানে তারা বলছেন যে আসলে এখনো পর্যন্ত তাদের কোথায় কোন হসপিটালে কেমন হতাহত বা আহতরা রয়েছেন সে বিষয়ে তারা এখনো পর্যন্ত তারা আসলে সকল তথ্য তারা সংগ্রহ করতে পারেননি। তারা বলছেন সমন্বয়ের পরপরই মূলত বিষয়টি নিশ্চিত হওয়া যাবে আসলে কতজন এখন পর্যন্ত আহত হয়েছেন, কতজন নিহত হয়েছেন এবং জানাচ্ছিলেন সঠিক তথ্য এখনো ঠিকমতো জানা যায়নি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের খবরাখবর জানবো। আমাদের সহকর্মী হাসিমুল করিম বিজয় আছেন আমাদের সঙ্গে। বিজয়, এই হাসপাতালে যারা দগ্ধ, যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সবাই কি শঙ্কামুক্ত? চিকিৎসকরা কি জানিয়েছেন? সোহার, সারাদিনেও কিন্তু কোনো স্বস্তির খবর আমরা দিতে পারিনি। তবে আমি যে হাসপাতালটিতে রয়েছি উত্তরার আধুনিক হাসপাতাল, এখানে কিছুক্ষণ আগেও 23 জন রোগী ভর্তি ছিলেন। তবে ঘটনার পরপর থেকেই কিন্তু যত রোগী বা যারা আহত হয়েছে তাদেরকে সবাইকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। তবে আমার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে এখানে এখন সর্বশেষ 5 জন রোগী আছে, সবাই মোটামুটি শঙ্কামুক্ত যেমনটা আমরা জানতে পেরেছি। তবে যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু আসলে যে মানুষের যে ভিড় সেটি কিন্তু এখনো রয়েছে। এখানে বলা যেতে পারে যে এরা আসলে মূলত উৎসব জনতা, এদের জন্য অনেক ধরনের কাজ অনেক সময় আসলে বিঘ্ন হচ্ছে। তবে আমি একটু জানিয়ে রাখতে চাই যে গুরুতর আসলে 45 জনের অধিক বিভিন্ন হাসপাতালে কিন্তু এখন আছে। তবে এখানে যে সকল রোগীরা ছিল, যে সকল আহতরা ছিল, তারা অনেকেই আসলে এখান থেকে ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা বার্ন ইউনিটে এবং কুর্মিটোলা হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অনেকে আবার ব্যক্তিগত উদ্যোগেও তারা প্রাইভেট মেডিকেল হাসপাতালেও নিয়ে গিয়েছে। তবে সবশেষ যদি বলতে চাই যে এখানকার পরিস্থিতি, এই হাসপাতালে সর্বশেষ যে 5 জন রোগী আছে তারা আসলে মূলত শঙ্কামুক্তই বলা চলে। সোহার। বিজয়, সবশেষ জানাচ্ছিলেন 5 জন রোগী যারা আছেন তারা মোটামুটি শঙ্কামুক্ত। ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিকেলে সংবাদ মাধ্যমে আইএসপিআর এর পরিচালকের পক্ষে সহকারী পরিচালক আয়েশা সিদ্দিকার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ দুপুর 1:06 উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলায় একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই দুর্ঘটনায় বৈমানিক সহ 20 জন নিহত এবং 164 জন আহত হয়েছেন।
মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এ ঘটনায় যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। এ সময় সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলে জানান তিনি। অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কচি শিশুদের উপরে ঝাঁপিয়ে পড়ল, আমরা বাবা, মা, আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু আপনাদের সান্ত্বনা, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে। বিমান বিধ্বস্তের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতেও ছুটে গিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। বিকালে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন বিএনপি মহাসচিব। এদিকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান। অর্ধেকের বেশি অত্যন্ত মুমূর্ষু অবস্থায় আছে, তার আশঙ্কাজনক অবস্থায় আছে, তাদের শ্বাসনালী পড়ে গেছে। আমার চেয়ারপারসন দেশনেত্রী খালেদার পক্ষ থেকে এবং আমার অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি। এবং এটা হচ্ছে যে এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আরও সতর্ক থাকা উচিত। বিকেলে রাজধানীর উত্তরা মেডিকেল কলেজে আহতদের খোঁজ খবর নিতে যান জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় জামায়াত আমির আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন ও চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসা প্রদানের পরামর্শ দেন। আমাদের একটা ছেলে মেয়েও যেন এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় না নেয়, আল্লাহ যেন সবাইকে হায়াত ফিরিয়ে দেন। আর পরিবারগুলো এখনো জানে না তাদের কলিজার টুকরা কে কোথায় কিভাবে আছে, তাদের উদ্বেগটা যেন আল্লাহ দূর করে দেন। চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আমরা বলে এসেছি, বার্নিটিতে ইনশাল্লাহ আমরা যাব, তারা যেন তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করেন। দর্শক, ছোট্ট বিরতি নিচ্ছি, রাতের বাংলাদেশে ফিরছি কিছুক্ষণের মধ্যে। উত্তরায় বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকতে দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাষ্ট্র ও রাজনীতিতে ফ্যাসিবাদ ও চরমপন্থা বিকাশের পথ সুগম হবে। পরিস্থিতির সুযোগ নিয়ে নতুন ইস্যু তৈরি করে শহীদদের আত্মত্যাগের সাথে বেইমানি না করার আহ্বান জানান তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধারে পেশাজীবীদের অবদান শীর্ষক রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সমাবেশের আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। অংশ নেন জুলাই অভ্যুত্থান ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পেশাজীবী ও শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠান শুরুর পরপরই খবর আসে উত্তরার বিমান দুর্ঘটনার। তাৎক্ষণিক তারেক রহমানের নির্দেশে সীমিত করা হয় সমাবেশের কার্যক্রম। শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ক্ষতিগ্রস্তদের রক্তদান সহ নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করতে বিএনপি নেতাকর্মীরা কাজ করছেন। টিম করে দেওয়া হয়েছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে। আমরা আমাদের একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি। সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান কথা বলেন জামায়াত, এনসিপি সহ কয়েকটি দলের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে। বলেন, জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে পিআর পদ্ধতি চালু করা উচিত নয়। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা,
এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত না। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট ঠেকাতে আইনের চেয়ে জনগণের ঐক্যে বেশি জোর দেওয়ার পরামর্শ বিএনপির শীর্ষ নেতার। বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে নানা মেরুকরণের আড়ালে শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারির বহাল রাখতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। পরিস্থিতির সুযোগ নিয়ে যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে রাষ্ট্র এবং সরকারে নিজেদের প্রভাব বজায় রাখার জন্য নানা রকমের অপকৌশল করছেন, দয়া করে শহীদদের রক্তের সঙ্গে আপনারা বেইমানি করবেন না। প্রায় এক বছরেও জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা চূড়ান্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারেক রহমান। শহীদদের তালিকা তৈরি করার ক্ষেত্রে যদি এই তৎপরতাটা থাকতো। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। সেই স্বপ্ন পূরণে বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন পাবনা ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী তৌকির ইসলাম সাগর। সোমবার ছিল তার প্রথম সোলো ফ্লাইট, যাকে বলা হয়ে থাকে বৈমানিকদের স্বপ্নের যাত্রা। স্মরণীয় এই দিনটিকে ঘিরে উচ্ছ্বসিত ছিলেন রাজশাহীতে বসবাসরত তরুণ বৈমানিকের স্বজনরাও। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনার খবরে সবকিছুই পরিণত হয় বিষাদ আর হাহাকারে। সোমবার বিকেল 5:30টা পর্যন্ত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মা বাবা বোন জানতেন না তিনি মারা গেছেন। দুর্ঘটনার খবর পেয়ে বিকেলে তারা যখন বিমান বাহিনীর বিশেষ বিমানে ঢাকায় রওনা হন, তখনই রাজশাহীতে বসবাসরত আত্মীয়রা পান মৃত্যুর খবর। আমি জানি প্রায় 2:30টার দিকে আমাকে একজন ফোন দিয়ে বললে, তোমার ভাগনার খবর কিছু জানো? বলছে না তো। তোমার ভাগনা বোধহয় মারা গেছে, দেখো গা। রাজশাহীর উপশহর 3 নম্বর সেক্টরের আশ্রয় ভবন নামের বাসায় ভাড়া থাকেন নিহত বৈমানিকের পরিবার। তহুরুল ইসলাম ও সালেহা খাতুন দম্পতির এই সন্তান ছোটবেলা থেকেই মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। তার এক ভাই এক বোন। আত্মীয়রা জানান, তৌকির ইসলাম সাগর প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন, এই খবরে পুরো পরিবারের সদস্যরা আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন। দুপুরের পর তারা বিমান বিধ্বস্তের খবর পেলে সেই আনন্দ রূপ নেয় বিষাদে। কিছু বলো না বাবা, শুধু পেটে ধরিনি, মানুষ করছি। প্রথম খবর পেয়েছে ছেলের বউয়ের কাছে যে আম্মা আপনার ছেলে এরকম হয়েছে, দোয়া করেন। আমার ইমিডিয়েট বড় ভাবে আমাকে ফোন দেয় গ্রামের বাড়ি থেকে। ফোন দিয়ে সাথে সাথে আমি দেখি যে ওর পোস্টগুলো পাচ্ছে। তৌকির ইসলাম স্যার উনি তো ঢাকা ক্যান্টনমেন্টের ওখানে থাকে, ওনার স্ত্রীকে নিয়ে ওখানেই থাকে। বিকেল 4:30টার দিকে র্যাবের একটি সাদা মাইক্রোবাসে করে ভাড়া বাসা থেকে তৌকিরের বাবা মা ও বোনকে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিমান বাহিনীর বিশেষ বিমানে তাদের ঢাকা নিয়ে যাওয়া হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম রাজশাহীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে 7ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। পরে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন। গত 1 বছর আগে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে বিয়ে করেন। বাচ্চাদের অবস্থা দেখে আমি তখন থেকে কান্নাকাটি শুরু করি। পরবর্তীতে যখন শুনি যে না ভাগনা, দুলাভাই ফোন দিয়ে বলে যে না ভাগনা, তখন আবার আরও মন খারাপ হয়ে দৌড় দিয়ে এখানে আসি। তৌকির ইসলাম সাগরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ওজনে হালকা, সাশ্রয়ী খরচ আর বহুমুখী হামলার সক্ষমতার কারণে পরিচিত F7, মূল নাম চেংদু J7 হলেও এটি আলোচিত F7 নামে। 1966 সালে প্রথমবারের মতো উড্ডয়ন করে এই ফাইটার জেট। 2013 সালে বন্ধ হয় এর উৎপাদন। এখন পর্যন্ত চীন সহ বিভিন্ন দেশের জন্য প্রায় 2400টি F7 তৈরি করা হয়েছে। MiG-21 আদলে তৈরি করা হয় F7 ফাইটার জেট। 1966 সালে প্রথমবারের মতো উড্ডয়ন করা এই ফাইটার জেট মূলত তৈরি করা হয় চীনের সামরিক বাহিনীর জন্য। চেংদু J7 নামে পরিচিত F7 যুদ্ধবিমান মূলত 1 ইঞ্জিন বিশিষ্ট। বাংলাদেশ, পাকিস্তান, মিশর সহ বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনীর বহরে এই ফাইটার জেট ব্যবহৃত হচ্ছে। F7 এর সর্বোচ্চ গতি মাক 2.2,
বিমানের ককপিটে 3টি মাল্টিফাংশনাল HUD ডিসপ্লে এবং HOTS নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহৃত হয়। এই যুদ্ধবিমানে KLJ-6A ফায়ার কন্ট্রোল রাডার রয়েছে, যা 600 কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। এছাড়া একই সময়ে একসাথে 6টি লক্ষ্যবস্তু শনাক্ত এবং একসাথে 2টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ফাইটার জেট। F7-এ রয়েছে J7G2 এয়ারফ্রেম এবং ডাবল ডেল্টা উইং ডিজাইন, ফলে এটি অনেক উঁচুতে উঠে আক্রমণ চালাতে সক্ষম। এই ফাইটার জেট PL-5, PL-7, PL-9 এবং PL-12-এর মতো স্বল্প পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। পাশাপাশি বোমা, আনগাইডেড রকেট এবং সর্বোচ্চ 3000 পাউন্ড ওজনের লেজার গাইডেড বোমা নিক্ষেপেও সক্ষম। 2008 সাল থেকে এখন পর্যন্ত 15 বার দুর্ঘটনার শিকার হয়েছে এই ফাইটার জেট। চীন, পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে দুর্ঘটনা হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। প্রশিক্ষণ বিমানের ভয়াবহ দুর্ঘটনায় মুলতবি হয় জাতীয় ঐকমত্য কমিশনের 16তম বৈঠক। দুপুর পর্যন্ত আলোচনা হয় প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন পরিমার্জন নিয়ে। কিছু রাজনৈতিক দল দুই বিষয়ে একমত হলেও সংবিধানের মূলনীতি অক্ষুণ্ণ রাখার পক্ষে মত দেয় বামপন্থী দলগুলো। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় মধ্যাহ্নভোজের পরই মুলতবি হয় ঐকমত্য কমিশনের আলোচনা। শোক প্রকাশে ছিল দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন। এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলোচনার অগ্রগতির বদলে কথা বলেন বিমান দুর্ঘটনা নিয়েই। আমরা সবাই শোকাহত। আমরা আমাদের দলের পক্ষ থেকে, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করছি। এই জাতীয় দুর্ঘটনায় যাতে আমাদের দেশের কোনো মানুষই না পড়ে, এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি। রাষ্ট্রীয়ভাবে এবং বিমান বাহিনী এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে তদন্ত হবে এই দুর্ঘটনায়, তারপরে হয়তো আমরা কারণগুলো জানতে পারবো। এর আগে সকালে সূচনা বক্তব্যে বিভিন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্তে আসার ব্যাপারে জোর দেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা চাই আগামী 10 দিনের মতো, আজকে সহ 10 দিনের মধ্যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে। বৈঠকের দুই আলোচ্য বিষয় নিয়ে ঐকমত্য প্রকাশ করে কয়েকটি রাজনৈতিক দল। মধ্যাহ্নভোজের বিরতিতে এ নিয়ে গণমাধ্যমকে জানান দলগুলোর প্রতিনিধিরা। যেই কথাটা এসেছে সংবিধানের মূলনীতির জায়গায়, আমরা বলেছি এটা খুবই চমৎকার দাবি এবং এটার ব্যাপারে সবাই একমত। অপরদিকে অধিকাংশ বাম রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের বিপক্ষে ছিল। 4 মূলনীতি যেটা আমাদের মুক্তিযুদ্ধদের মধ্য দিয়ে অর্জন, সেটাকে এক অর্থে নাকচ করে এই কথা বলা হচ্ছে, এটা গ্রহণযোগ্য না। কোনো মতেই রাষ্ট্রীয় 4 মূলনীতির পরিবর্তন, সেটাকে আমরা আমাদের পার্টি গ্রহণ করব না। 72 সালের 4 মূলনীতি তাকে নাকচ করে সেটা আমরা গ্রহণ করব না। এই ঐকমত্য কমিশনের এই জায়গা থেকে সংবিধানের এই মূল নীতিমালার ক্ষেত্রে পরিবর্তন, প্রতিস্থাপন অথবা হস্তক্ষেপের কোনো সুযোগ নাই। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময়ও ওরা বুঝতে পারেনি এমন বিভৎস দিন অপেক্ষা করছে ওদের জন্য। শহরের রোদ ঝলমলে দিনে ফুটবে বলে ওরা ঘুম থেকে উঠেছিল। এই শহরের ফুলেরা আজ পুড়ে গেল। এই ফুলগুলো কি ক্ষমা করবে আমাদের? কেমন করে শোক সইব আমরা? খানিক বাদে ওদের স্কুল ছুটি হবে। হয়তো ওরা কেউ খেলছিল মাঠে, হয়তো কেউ এখনো ঠিকমতো ব্যাগটা গুছিয়ে উঠতে পারেনি, হয়তো কারো শিক্ষক এখনো ক্লাসে, হয়তোবা বন্ধু বলছিল জলদি যেতে হবে আজ, মা আর বাবা বাইরে অপেক্ষা করছে, হয়তোবা ওরা আজ বেড়াতে যাবে, কেউ হয়তো আবার টিফিন ব্রেকের অপেক্ষায়। হঠাৎ বজ্রপাতের মতো শব্দ, আগুনের সে কি লেলিহান শিখা, কি প্রচণ্ড তাপ, আকাশ থেকে কি যেন নেমে এলো। এমন তো হওয়ার কথা ছিল না। এটা তো আমার নিরাপদ স্থান, আমাদের প্রিয় স্কুল। ওরা কিচ্ছু বুঝে ওঠার আগেই ঝলসে গেল চারপাশ। ধোয়ার কুণ্ডলি সাপেরা যেন গিলে ফেলছিল ওদের। মুহূর্তে ঝলসে গেল স্কুল ড্রেস, শরীরটাও জ্বলে উঠল, পুড়ে গেল খাতা, বই, কলম, নতুন কেনা ব্যাগটাও। জলদি বেরোতে চেয়েও বের হতে পারল না ওরা। বের হলো ওদের পোড়া শরীর। তাজা প্রাণগুলোতে কি যে কষ্ট। থেকে থেকে প্রিয়জনের ছোটাছুটি, কলিজার ধনকে খুঁজে বেড়াচ্ছেন মা। নিখোঁজের তালিকায় বুকে পাথর বেঁধে খুঁজে চলছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল। তালিকা শুধু দীর্ঘ হচ্ছে, কারো জানা নেই এখনো
আহত আর নিহতর এই তালিকার সমাপ্তি ঘটবে কখন? এ শহরের রোজ ঝলমলে দিনে ফুটবে বলে ওরা এসেছিল পৃথিবীতে। এই শহরের ফুলের আজ পুড়ে গেল। পাঠানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। আরও একটা বিরতি নিচ্ছি রাতের বাংলাদেশে, ফিরছে একটু পর। বাংলাদেশি আখ্যা দিয়ে ভারতের বাংলা ভাষাভাষীদের উপর নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার কলকাতার ধর্মতলার শহীদ দিবস পালনের মঞ্চ থেকে ভারত জুড়ে ভাষা আন্দোলনের ডাক দেন তিনি। হুঁশিয়ারি দেন, ভারতের বাঙালিদের উপর নির্যাতন বন্ধ না হলে দিল্লির মসনদ হারাবেন নরেন্দ্র মোদী। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় সমাবেশের আয়োজন করে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। রীতি অনুযায়ী সমাবেশ থেকেই সারা বছরের কর্মপরিকল্পনা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সমাবেশে দেওয়া ভাষণে অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থের জন্য বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি আখ্যা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। আর বাংলাদেশে কেউ হলে তোমার বিএসএফ কি করছিল? কচুরি পানায় সাঁতার কাটছিল? আমি পরিষ্কার বলছি, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি কর্তৃক দেশজুড়ে বাংলা ভাষাভাষীদের হেনস্থার প্রতিবাদে এবছর ভারতে বাংলা ভাষা আন্দোলন কর্মসূচি পালনের ঘোষণা দেন মমতা ব্যানার্জি। বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলিপম্পটারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন। এ হয় না। আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই, জবাব দিতে হবে। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার। 2026 সালের নির্বাচন অবধি এই আন্দোলন জারি রাখার ঘোষণা দেন মমতা ব্যানার্জি। আর বিজেপি যতই ষড়যন্ত্র করো, তোমরা নিজে বদলে যাবে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এখানেই শেষ করছি রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।